তো 60-এর দশক সম্পর্কে যে প্রশ্ন, সেটা হলো 60-এর দশকে যেটা হয়েছে, 60-এর দশক না, বেসিক্যালি দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর, ডিকলোনাইজেশন শুরু হওয়ার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট, জাতীয় মুক্তির আন্দোলন হয়েছে, এবং অনেক দেশে সেটা বিপ্লব আকারে হয়েছে, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। তো এইখানে আমরা 60-এর দশকে যেসব দেশের মুক্তি সংগ্রাম আমাদেরকে উদ্বুদ্ধ করত, তার মধ্যে ছিল ভিয়েতনামের মুক্তি সংগ্রাম। এবং ভিয়েতনামের মুক্তি সংগ্রাম দুই পর্যায়ে হয়েছে, একটা সশস্ত্র, যেটা কিন্তু এমনিতে সাংগঠনিক প্রস্তুতি 30-এর দশক থেকে। তো ভিয়েতনামের মুক্তিযুদ্ধে 45 সালের দিকে শুরু হয় এক পর্যায়ে ফরাসি উপনিবেশবাদের বিরুদ্ধে। তারপরে সেই যুদ্ধ তারা 54 সাল পর্যন্ত চালায়, এবং ডিয়েন বিয়েন ফিউর যুদ্ধে ভিয়েতনামের ফরাসিদের পরাজয় হয়। এই তখন উত্তর ভিয়েতনামের জন্ম হয়, দক্ষিণ ভিয়েতনামটা মার্কিন মানে নিয়ন্ত্রণে চলে যায়। আবার আরেক পর্যায়ে যুদ্ধ শুরু হলো মার্কিন নিয়ন্ত্রণ থেকে বের হওয়ার জন্য, এবং রিইউনিফিকেশন অফ দি মাদারল্যান্ড, উত্তর আর দক্ষিণ ভিয়েতনাম এক হওয়ার জন্য একটা শুরু হলো, যে আমরা সবাই ভিয়েতনামি, আমরা আন্নামিজ ভাষায় কথা বলি, আমরা এক জাতি, তো আমাদেরকে এক হতে হবে। এরা সাম্রাজ্যবাদীরা আমাদেরকে ভাগ করে রেখে গেছে। তো এই পর্যায়ের পর বাই 1974, বহু বছরের মধ্যে এই যুদ্ধটা শেষ হইল আর কি। তো এর মজার কাহিনী আছে, 54 সালে ভিয়েতনামের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে একটা কনফারেন্স হয়েছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্স, জেনেভা কনফারেন্স বলে এটাকে, এমনি সুইজারল্যান্ডে হয়েছে। সাধারণত জাতিসংঘের অনেক জিনিস জেনেভাতে হয়। তো জেনেভা কনফারেন্সে আমেরিকার পক্ষ থেকে ফস্টার ডালেস আসছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী। তো ফস্টার ডালেস বলছে, তার নীতিটা কি ছিল? নীতিটা ছিল যে দোজ হু আর নট উইথ আস আর অ্যাগেইনস্ট আস, আমাদের সঙ্গে নাই, যারা নাই তারা আমাদের বিরুদ্ধাচরণ না করলেও, আমাদের বিরুদ্ধে অস্ত্র না ধরলেও তারা আমাদের বিরুদ্ধ পক্ষই, অর্থাৎ নিরপেক্ষতার কোনো জায়গা নাই। ডালেস সাহেব, আর সেখানে চীনের পক্ষ থেকে চোয়েন লাই, এখন সেটাকে বলে জোয়েন লাই, তো ওনার দুইজন গেছে কনফারেন্সে। তো চোয়েন লাই তার কূটনৈতিক ইয়ের জন্য খুব বিখ্যাত ছিলেন, এবং তার ভাষা খুব সুমধুর ভাষা ছিল, অপর পক্ষকে কনভিন্স করার ক্ষমতা খুব বেশি ছিল। তো সে ডালেসের সঙ্গে একটা হ্যান্ডশেক করবে, সে দেখাতে চায় আমরা কমিউনিস্ট হলেও আমরা অনুদার নই, আমরা আমেরিকার কি বলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সুন্দর আচরণ করতে চাই, একটা হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক করার জন্য মানে সে আগায় গেছে। ডালেস সাহেব তখন চায়ের কাপ নিয়ে চা খাচ্ছিলেন। তো ও হাত আগায় দিলে ও বলে যে আমি তো চা খাচ্ছি, আমার পক্ষে তো এখন হ্যান্ডশেক করা সম্ভব না। সে হ্যান্ডশেক করতে চায় না। তখন চোয়েন লাই জবাব দিয়েছে, আই শ্যাল ওয়েট টিল ইউ ফিনিশ ইউর টি। তুমি যতক্ষণে তোমার চা পান শেষ না করবা ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। এগুলো বলার উদ্দেশ্য অন্য কিছু না। কূটনীতির একটা নিজস্ব ভাষা আছে, নিজস্ব ভঙ্গি আছে, হ্যাঁ, এবং আমাদের দেশে এই ধরনের কূটনীতিক নাই বললেই চলে, নাই, প্র্যাকটিক্যালি নাই। তো সেখানেও এক ধরনের কি বলে দক্ষতা অর্জন, কূটনীতির ভাষা শিক্ষা, এগুলোর একটা ব্যাপার আছে। 60-এর দশকে আরো বহু দেশে মুক্তি সংগ্রাম হয়েছে, কাম্বোডিয়াতে হয়েছে, লাওসে হয়েছে, তারপরে আফ্রিকাতে তো অনেক দেশে হয়েছে, আলজেরিয়া থেকে শুরু করে নামিবিয়া, সাউথ আফ্রিকা, বিভিন্ন জায়গায়, জাম্বিয়া, মানে বিভিন্ন জায়গাতে হয়েছে। আফ্রিকাতে, ল্যাটিন আমেরিকাতেও হয়েছে, কিউবার বিপ্লব, ফিডেল ক্যাস্ট্রোর কথা, চে গুয়েভারার কথা, এইসব জিনিস সারা বিশ্বের তরুণদেরকে তখন এই সংগ্রামগুলো মানুষকে অনুপ্রাণিত করেছে, তরুণদেরকে বিশেষ করে যুবকদেরকে অনুপ্রাণিত করেছে। যেই কারণে 60-এর দশকে এই আমেরিকা বিরোধী বিক্ষোভ পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপকভাবে হয়েছে। যেমন এইবার আমরা লক্ষ্য করলাম
প্যালেস্টাইনের জন্য আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, এবং বিক্ষোভ করতে গিয়ে ছাত্ররা মানে নানান রকম ঝুঁকির শিকার হয়েছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তো অনেক বিশ্ববিদ্যালয়ের যে অনুদান যেটা ছিল সরকারি অনুদান সেগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এগুলি নিশ্চয়ই তোমরা জানো। তো এখন তোমাদের সঙ্গে আর আমাদের সঙ্গে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে তোমরা এখন একটা আন্দোলন করে যাই হোক একটা অবস্থায় আসছো, আদারওয়াইজ তো একটা ধারণা হয়ে গেছিল যে বাংলাদেশের এই তরুণরা, কিশোররা, এরা এদেরকে কোনো কিছু মানে ইয়ে করে না, স্পর্শ করে না। তো ভাবটা অনেকের এরকম, ঠান্ডা লাগেনি ঠান্ডা লাগে, গরম লাগেনি গরম লাগে, এই হলো অবস্থা। মানে কোনো অনুভূতি কাজ করে না, অসাড় একটা অবস্থা। তো সেই অবস্থাটা হয়তো এই জুলাই আন্দোলনের ফলে কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু আমি এখনো বিস্মিত যে প্যালেস্টাইন নিয়ে বা গাজাতে গণহত্যা নিয়ে, অত্যাচার নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন সিগনিফিকেন্ট কোনো বিক্ষোভ হয় নাই, যা এটা প্রমাণ করে যে আমাদের মধ্যে আন্তর্জাতিকতা বোধ বা অন্য দেশের নিপীড়িত মানুষদের জন্য আমাদের যে সহানুভূতি, এইটা সেইভাবে এখন আর তৈরি হয় না। এবং রাজনীতিতেও, জাতীয় রাজনীতিতেও আমাদের নেতারা কয়জন প্যালেস্টাইন সম্পর্কে বা গাজা সম্পর্কে দুটা কথা বলেছেন? বলেন নাই। কিন্তু ওই সময়, আমাদের সময় রাজনীতিবিদরা, অন্যান্য যারা যারা ছিলেন, কবি সাহিত্যিক, সবাই আপনার ভিয়েতনাম নিয়ে, আলজেরিয়া নিয়ে, কিউবা নিয়ে অনেক বিবৃতি, বক্তব্য, সেমিনার, আলোচনা এগুলো করেছেন। বিক্ষোভ মিছিলেও তারা সামিল হয়েছেন। আর ছাত্ররা তো বিক্ষোভ করেছেই, ছাত্র সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে। তো সেই সময় সবচেয়ে বড় অভ্যুত্থান হয়ে গেল ফ্রান্সে। আমার আত্মজীবনীতে আছে এই ঘটনাটা। ফ্রান্সের ছাত্রদের অভ্যুত্থান। তো অভ্যুত্থানটা শুরু হয়েছিল সরবন ইউনিভার্সিটি থেকে, ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়, অনেকটা হার্ভার্ডের সমস্তরে। তো ওইখানে কর্তৃপক্ষ একটা নতুন আইন জারি করলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আইনটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা এক ডরমিটরিতে থাকতে পারবে না। হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রি, এখানে যেমন মেয়েদের হল আলাদা, ছেলেদের হল আলাদা, সেরকম কোনো ব্যাপার ছিল না। একই হলের মধ্যে এক রুমে হয়তো ছেলে একজন আছে, আরেক রুমে হয়তো মেয়ে আছে, এইভাবে। তো হঠাৎ করে ফ্রান্সের সরবন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলল যে মেয়ে আর ছেলে এক বিল্ডিং এ এক জায়গায় থাকবে না। এটা নিয়ে ওরা বিক্ষুব্ধ হয়ে তারা এটাকে বলতে চাইলো যে এটা আমাদের উপর এক ধরনের শ্লেষ, আমাদের উপর এক ধরনের কি বলে, একটা ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে এক ধরনের কি বলে, আমরা অপরাধ চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার। তো এইটাকে তারা তাদের ব্যক্তিত্বের উপর আঘাত হিসেবে নিল। শুরু হলো বিক্ষোভ, কিন্তু বিক্ষোভ আর সেই জায়গায় থাকলো না। এইটা শ্রমিক জনতার বিক্ষোভে রূপান্তরিত হলো। হইতে হইতে এমন অবস্থা, তখন ফ্রান্সে মানে ড্যাগলের শাসন ছিল, প্রেসিডেন্ট ড্যাগল ছিল। ড্যাগলের আবার একটা নাম ছিল, সে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফ্রান্সের যে প্রবাসী সরকার, আমাদের দেশের মতো ব্রিটেনে ছিল সেই সরকার, জার্মানি পুরা ফ্রান্স দখল করে ফেলছে, তো সেই সরকারের নেতা ছিলেন। এখন ড্যাগল একজন ডিক্টেটর ছিলেন বেসিক্যালি। তো ড্যাগলের বিরুদ্ধে বিক্ষোভ, এবং ড্যাগলের মানে তাকে ক্ষমতার থেকে উচ্ছেদ হয়, এরকম একটা অবস্থা। এরকম অবস্থায় কাউকে না জানিয়ে উনি চলে গেলেন জার্মানিতে। জার্মানিতে গিয়ে সেখানে ফ্রান্সের একটা সামরিক ঘাঁটি ছিল, সেই সামরিক ঘাঁটির যে কমান্ডার ছিল তার সঙ্গে আলোচনায় বসে একটা সমঝোতায় আসলেন। সমঝোতাটা কি, এর আগে কিছু সামরিক অফিসারের শাস্তি হয়েছিল, এবং তাদেরকে মানে জেল টেলের ব্যবস্থা করেছে। তখন সেই কমান্ডার শর্ত দিল যে তোমাকে আমরা রক্ষা করব, কিন্তু এই যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এদেরকে ছেড়ে দাও। ড্যাগল রাজি হয়ে গেলেন। রাজি হয়ে বলে দেশে ফিরলেন। দেশে ফিরে এসে 2 মাসের মধ্যে ইলেকশন দিলেন। ইলেকশনে আবার দেখা গেল যে ড্যাগল বিপুল জনপ্রিয়তা নিয়ে, ভোট নিয়ে ফিরে আসছে। তো এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে এই যে
শেষ বিচারে কিন্তু ভোটের মধ্য দিয়ে মানুষের মুক্তি হয় না।